ফিলিস্তিনিদের গাজা থেকে অন্য কোথাও যেতে হবে না, নতুন ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। পাকিস্তানের ২৭ জিম্মিকে হত্যা করল বিদ্রোহীরা, সেনা অভিযানে মুক্ত বাকি জিম্মিরা। কুরস্ক অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ান আর্মি। আত্মসমর্পণ অথবা মৃত্যু ছাড়া গতি নেই ইউক্রেন সেনাদের। রাশিয়া, চীন, ইরান শুরু ৩ জাতি নৌমহড়া। ট্রাম্পের চিঠিকে প্রতারণা হিসেবে আখ্যায়িত ইরানের সর্বোচ্চ নেতার। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তানের বেলুচিস্তানে বিদ্রোহীদের হাতে নিহত হয়েছে কমপক্ষে ২৭ জিম্মি ট্রেন যাত্রী। বুধবার পাকিস্তান আর্মির জিম্মি উদ্ধারের অভিযানের সময় বিদ্রোহী বেলুচিস্তান লিবারেশন আর্মি হত্যা করে তাদের। মঙ্গলবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে ৪৫০ যাত্রী নিয়ে পেশোয়ার যাচ্ছিল একটি ট্রেন। এ সময় একটি টানেলের মধ্যে ট্রেনটি জিম্মি করে বিদ্রোহী বেলুচিস্তান লিবারেশন আর্মি। জিম্মিদের উদ্ধারে বুধবার অভিযান পরিচালনা করে পাকিস্তান আর্মি। অভিযানে ২৭ জিম্মি, একজন পাকিস্তান সেনা এবং ৩৫ জন বিদ্রোহী সেনা নিহত হয়েছে বলে পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছে, মঙ্গলবার বোলান পাস টানেল অতিক্রমের সময় ট্রেনটিতে বৃষ্টির মতো রকেট ও গুলির সাহায্যে হামলা চালায় বিদ্রোহীরা। এমনকি কয়েকটি রকেট আঘাত করে ট্রেনের ইঞ্জিনে। এরপর বিদ্রোহীরা ট্রেনে প্রবেশ করে জিম্মি করে যাত্রীদের। তারা যাত্রীদের পরিচয় চেক করে এবং এরপর বেছে বেছে অনেককে হত্যা করে। বেলুচিস্তান পাকিস্তানের গুরুত্বপূর্ণ একটি খনিজ সম্পদ সমৃদ্ধ পাহাড়ি এলাকা। এখানকার বিদ্রোহীদের দাবি, তারা নানা ধরনের বৈষম্যের শিকার। তাদের দাবি, বেলুচিস্তানের খনিজ সম্পদের অধিকাংশ ব্যয় করতে হবে সেই প্রদেশে। পরবর্তীতে তারা বেলুচিস্তানকে স্বাধীন করার ঘোষণা দেয়। বেলুচিস্তানের সাথে রয়েছে আফগানিস্তান ও ইরানের সীমানা। এখানকার বিদ্রোহীদের পেছনে বিদেশি বিভিন্ন রাষ্ট্রের ইন্ধন আছে বলে অভিযোগ পাকিস্তানের। গাজা পরিকল্পনা থেকে সরে আসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেছেন, গাজা থেকে কাউকে জোর করে কোথাও পাঠানো হবে না। বুধবার ওয়াশিংটন সফর করেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। এ সময় ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। গাজা বিষয়ে বুধবারের ঘোষণা ট্রাম্পের আগের অবস্থানের সম্পূর্ণ বিপরীত বা ইউটার্ন। গাজা যুদ্ধ বিরতির কার্যকরের পর ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজা থেকে সব ফিলিস্তিনিদের স্থায়ীভাবে অন্য দেশে চলে যেতে হবে। গাজায় কোনো ফিলিস্তিনি থাকতে পারবে না। এরপর তিনি গাজাকে একটি অবকাশ যাপনের নগরীতে পরিণত করবেন। ট্রাম্প তার এই প্রস্তাবের পক্ষে বেশ শক্ত অবস্থান নেন এবং বারবার জোর দিতে থাকেন তার পরিকল্পনার প্রতি। এমনকি গাজা তিনি কিনে নেওয়ার কথা বলেন। ইসরায়েলও সমর্থন দেয় ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনার প্রতি, কিন্তু আরবরা এই পরিকল্পনার বিরুদ্ধে সম্মিলিত শক্ত অবস্থান নেওয়ায় ডোনাল্ড ট্রাম্প বাধ্য হলেন তার পরিকল্পনা বাতিল করতে। গত ৪ ফেব্রুয়ারি আরব লীগ গাজা বিষয়ে চূড়ান্ত বৈঠক করেন কায়রোয়। সেখানে তারা ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করে নিজেরা গাজা পুনর্গঠনের একটি পরিকল্পনা হাজির করেন। আরব দেশগুলো গাজা পুনরায় নির্মাণের জন্য $৫৩ বিলিয়ন একটি ফান্ড গঠনের ঘোষণা দেন। ডোনাল্ড ট্রাম্প তখন আরবদের এই প্রস্তাবকে স্বাগত জানালেও পরে আবার সরে আসেন। সরে আসার কারণ হিসেবে বলা হয়, আরবদের এই পরিকল্পনার মাধ্যমে সেখানে আবার হামাস ফিরে আসবে। কিন্তু বুধবার ট্রাম্প আবার জানিয়ে দিলেন, গাজার মানুষ গাজাই থাকবে। আর আরবদের পরিকল্পনার প্রতি সমর্থন রয়েছে তার। গাজা পরিকল্পনা নিয়ে আরবরা বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে। বুধবার ডোনাল্ড ট্রাম্পের চিঠি গ্রহণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই চিঠিকে তিনি একটি প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন। খামেনি বলেছেন, ওয়াশিংটন বিশ্ববাসীকে ধোঁকা আর প্রতারণার উদ্দেশ্যে পাঠিয়েছে এই চিঠি। চিঠিতে অবরোধ তুলে নেওয়া এবং আলোচনার কোনো পয়েন্ট উল্লেখ করা হয়নি। বুধবার সংযুক্ত আরব আমিরাত ট্রাম্পের চিঠি পৌঁছে দেয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আলী খামেনি বলেন, আমরা আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ পক্ষের সাথে বিস্তারিত আলোচনা করে ২০১৫ সালে একটি চুক্তি করেছিলাম, কিন্তু এই ট্রাম্প সেই চুক্তি ছিঁড়ে ফেলেন ২০১৮ সালে। এখন এই অবস্থায় তিনি কেমন করে আবার সমঝোতা করবেন আমাদের সাথে? তাদের এখন উদ্দেশ্য সমঝোতার নামে ইরানের ওপর আরও অবরোধ আরোপ ও চাপ সৃষ্টি করা। খামেনি বলেছেন, আমরা যদি পারমাণবিক বোমা বানাতে চাই, যুক্তরাষ্ট্র তা ঠেকিয়ে রাখতে পারবে না, যদিও আমরা এ ধরনের বোমা বানাতে চাই না। গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প চিঠি পাঠান ইরানের সর্বোচ্চ নেতার কাছে। শুক্রবার এই চিঠির কথা তিনি ঘোষণা করেন। কুরস্কে ইউক্রেন সেনারা অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ান আর্মি। রাশিয়ান আর্মি বলেছে, আত্মসমর্পণ অথবা মৃত্যু, এ দুটির একটি বেছে নিতে হবে ইউক্রেন সেনাদের। তবে সেখানে কি পরিমাণ ইউক্রেন সেনা অবরুদ্ধ হয়ে আছে তা প্রকাশ করেনি রাশিয়ান আর্মি। গত ৭ মার্চ রাশিয়ান আর্মি কুরস্ক উদ্ধারে চূড়ান্ত অভিযান শুরু করে।
এর অংশ হিসেবে তারা কুরস্কের দক্ষিণে ইউক্রেন সীমান্তে অভিযান চালায়। দখল করে নেয় ইউক্রেনের সুমি অঞ্চলের সাথে কুরস্কের সব কয়টি সাপ্লাই লাইন। ধ্বংস করা হয় কুরস্কগামী কয়েকটি ব্রিজ। এর ফলে কুরস্ক বর্তমানে পুরোপুরি বিচ্ছিন্ন ইউক্রেনের সীমান্ত থেকে। রাশিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কুরস্ক মুক্ত করার পর রাশিয়ান আর্মি দখল করতে পারে ইউক্রেনের উত্তরে রাশিয়ান সীমান্ত সংলগ্ন সুমি অঞ্চল। গত বছর 6 অগস্ট আকস্মিক এক অভিযানের মাধ্যমে রাশিয়ার কুরস্ক অঞ্চলের 1000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয় ইউক্রেন। দখলের পর সেখানে ব্যাপক হত্যা ও গ্রেফতার অভিযান চালায় ইউক্রেন আর্মি। রাশিয়ান আর্মি কয়েক মাস পর্যন্ত কুরস্কে কোনো ধরনের অভিযান পরিচালনা থেকে বিরত থাকে। এই সুযোগে ইউক্রেন আর্মি সেখানে ব্যাপক শক্তি সঞ্চয় করতে থাকে, পাঠায় বিপুল সংখ্যক সেনা ও ভারী অস্ত্র। বেশ কয়েক মাস পর রাশিয়া কুরস্ক উদ্ধার অভিযান শুরু করে। এই অভিযানে যোগ দেয় উত্তর কোরিয়ার কমপক্ষে 12,000 সেনা। মঙ্গলবার ওমান উপসাগরে শুরু হয়েছে রাশিয়া, চীন, ইরান 3 জাতির যৌথ নৌ মহড়া। মহড়ার প্রথম দিন বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করা হয় ইরানের চাবাহার বন্দরের কাছে। গত 5 বছর ধরে চলছে 3 জাতির এই নৌ মহড়া। এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে মেরিন সিকিউরিটি বেল্ট 2025। মহড়ায় পর্যবেক্ষক হিসেবে রয়েছে আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কার প্রতিনিধিরা। হামাস, হিজবুল্লাহ ও সিরিয়ায় আসাদের পতন এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর অব্যাহত চাপের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে এই মহড়াকে। গাজা, লেবানন ও সিরিয়া থেকে ইরানের বিদায়ের পর ইরানের প্রতি সমর্থন বৃদ্ধি করেছে রাশিয়া। গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর 2023 সালে ইয়েমেনের হুথি আর্মি আনসারাল্লাহ হামলা শুরু করে লোহিত সাগর ও এডেন উপসাগরে পশ্চিমা জাহাজের উপর। জবাবে যুক্তরাষ্ট্র তার অনুগত 10টি দেশ নিয়ে গঠন করে রেড সি ফোর্স। ডিসেম্বরে তারা হামলা শুরু করে ইয়েমেনের বিরুদ্ধে। এভাবে 1 বছরের বেশি সময় ধরে যুদ্ধক্ষেত্রে পরিণত হয় লোহিত সাগর, এডেন উপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর। সম্প্রতি গাজা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির পর হুথি আর্মি হামলা বন্ধ করেছে এসব এলাকায় পশ্চিমা জাহাজ লক্ষ্য করে। তবে হুথি আর্মি চলতি সপ্তাহে হুমকি দিয়েছে, ইসরায়েল যদি গাজায় হামলা বন্ধ না করে এবং ত্রাণ পৌঁছাতে বাধা দিতে থাকে তাহলে তারা আবার হামলা শুরু করবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।